উন্নয়নের উড়ানে আর থাকছে না বাধা। এবার এয়ারপোর্ট থেকে সরানোর মসজিদ সরানোর সিদ্ধান্ত, মসজিদ সরে যাচ্ছে। এবার দেখাবো, দেখুন কলকাতা বিমানবন্দর, সেই কলকাতা বিমানবন্দরে প্রাইমারি যে বিমানবন্দরে বাউন্ডারি দেখছেন, এই বাউন্ডারির ভেতরে প্রাইমারি যে এলাকা, প্রাইমারি যে এয়ারপোর্ট, সেইখানে কিন্তু বিরাট জায়গা। একবার দেখাবো, বাঁকড়া মসজিদ এখানে ছিল 150 মিটারের মধ্যে বিমানবন্দরের বাউন্ডারির মধ্যে। দেখুন এই প্রাইমারি রানওয়ে বিরাট, এই প্রাইমারি রানওয়ে নিয়ে কোনো সমস্যা নেই। সেকেন্ডারি রানওয়েতে বড় বিমান নামতে পারে না, কারণ 165 মিটারের মধ্যেই বাঁকড়া মসজিদ, একে এড়িয়ে উঠতে হয়, নামতে হয়। আর বিস্তারিত কি সমস্যা ছিল, কি হতে যাচ্ছে দেখুন। উন্নয়নের উড়ান বাধাহীন কেন বলছি আমরা? বিগ ব্রেকিং, বড় খবর নিউজরুম থেকে সরাসরি। আমার সঙ্গে আমার সহকর্মী কৌশিক রয়েছে। কৌশিক, তুমি একেবারেই ঠিকই বলেছো, উন্নয়নের উড়ান এবার বাধাহীন। কারণ কলকাতা বিমানবন্দর অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে যে মসজিদ ছিল, সেই মসজিদটিকে অবশেষে সরানোর সিদ্ধান্ত নিয়েছে এই সরকার, বিজেপি সরকার। এবং এই জটটা কিন্তু তুমি জানো দীর্ঘদিনের জট। এর মাঝে বহু সরকার গেছে, বিভিন্ন দলের সরকার গেছে, কিন্তু কোনো সরকারই এ বিষয়ে সদর্থক পদক্ষেপ করেনি। যা এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বিমানবন্দরের, নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে যে মসজিদ রয়েছে, সেই মসজিদটিকে সরানো হবে। বাঁকড়া মসজিদ, যেই মসজিদকে অনেকে বলেন গৌরীপুর জামে মসজিদ বা বাঁকড়া মসজিদ, এই হচ্ছে বাউন্ডারি ওয়াল। বাউন্ডারি ওয়ালের 150 মিটার ভিতরে এখানে রয়েছে মসজিদ। এই 150 মিটার ভিতরে মসজিদ থাকার ফলে কোথায় সমস্যা? এই হচ্ছে বিমানবন্দরের ভিতর দুটো রানওয়ে, এটা হচ্ছে প্রাইমারি রানওয়ে, এটা হচ্ছে সেকেন্ডারি রানওয়ে। প্রাইমারি রানওয়েটা দেখো কতটা লম্বা, কিন্তু সেকেন্ডারি রানওয়েটা দেখো এখানে এসে থেমে গেছে। কারণ এই সেকেন্ডারি রানওয়ের থেকে মাত্র 165 মিটার ভিতরে এই মসজিদ। এই মসজিদ যদি এখানেই থাকে তাহলে রানওয়ে এত দূর আসবে কি করে? তাই এই মসজিদ সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাতে এই সেকেন্ডারি রানওয়েকে লম্বা করা যায়। কৌশিক যেমন আমার সঙ্গে রয়েছেন পাইলট সুমন্ত রায়চৌধুরী। মিস্টার রায়চৌধুরী, বিমান ওঠানামার সময় পাইলটদের কতটা সমস্যা হতো বা হয় এখন? এটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সরকারের তরফ থেকে। আমার মনে হয় কোনো এয়ারপোর্টের ভিতরে কোনো রিলিজিয়াস স্ট্রাকচার্স থাকার কোনো দরকারই নেই। সে মুসলিম হোক, হিন্দু হোক, যে কোনো স্ট্রাকচার্স, এয়ারপোর্ট হ্যাজ টু বি এয়ারপোর্ট। এখানে আমাদের টেক অফের সময় 19 লেফটের সামনেই হচ্ছে সিটি সেন্টার আর চিনার পার্ক, এই পার্ক সব এখানে অ্যালাউ করা হয়েছে। আজকে যদি কিছু ক্র্যাশ হয় ওই 01 রাইটে যেখানে মসজিদটা আছে, সেখানে অ্যাবসলিউটলি ক্যাটাস্ট্রফি হয়। বাট টেক অফের পরেই যদি ইমিডিয়েটলি ক্র্যাশ করে, ওই মসজিদের উপরে গিয়ে পড়বে। আমার অপর সহকর্মী আবির আমার সঙ্গে রয়েছে। বাধা কোথায় ছিল, সমস্যা কোথায় ছিল, কেন করা হয়নি এতদিন? গত বিধানসভার অধিবেশনের সময়তে তৎকালীন রাজ্য সরকারের তরফ থেকে একটি বিষয় আলোচনার জন্য নিয়ে আসা হয়। সেখানে কি ছিল আলোচনাতে তারা উল্লেখ করেছিলেন যে সরাসরি ইউরোপের যে বিমান কেন কলকাতা থেকে চলছে না। এবং সেই আলোচনাতে তৎকালীন বিরোধী দলনেতা, যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী, তিনি অংশগ্রহণ করেছিলেন। এবং সেখানে তিনি তার বক্তৃতার মধ্যে সেই সময় রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলেন যে বারবার মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের তরফ থেকে, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে বারবার রাজ্য সরকারের কাছে অনুরোধ করা হচ্ছে ওখানে যে ধর্মীয় স্থানটি রয়েছে, মসজিদটি রয়েছে, সেটাকে যেন সরিয়ে নিয়ে যাওয়া হয়। যেহেতু এটা 88 মিটার্সের মধ্যে, সেই জন্যে এখানে কোনো এয়ারক্রাফট টেক অফ বা ল্যান্ড করাটা ভীষণ বিপজ্জনক। হয়তো ছোট রানওয়ে, এখানে ন্যারো বডি, ধরুন এয়ারবাস 320 বা বোয়িং 737, হালকা থাকলে যদি লোড কম থাকে টেক অফ করা যেতে পারে, কিন্তু ল্যান্ড করাটা খুবই বিপজ্জনক হয়ে যায়। আমরা যারা পাইলট বা এভিয়েটার্স, তারা ইন জেনারেল ওয়েতে এই ছোট রানওয়েটাকে আমরা ট্যাক্সিওয়ে হিসেবে ইউজ করে থাকি। কোথায় সমস্যা, কোথায় জটিলতা, ঠিক কোন জায়গায় পড়ে রয়েছে তুমি গ্রাফিক্যালি দেখাচ্ছিলে, এবার আমরা কি দেখতে পাবো? সেকেন্ডারি রানওয়ের সামনে থেকে যদি মসজিদ সরিয়ে দেওয়া হয়, তাহলে বোয়িং 787 এর মতো বিরাট একটা যাত্রীবাহী বিমান কলকাতা বিমানবন্দর দিয়ে ওঠানামা করতে পারবে এই সেকেন্ডারি রানওয়ে দিয়ে। এছাড়া তোমার এয়ারবাস A330 মতো বিমানও এই সেকেন্ডারি রানওয়ে দিয়ে যাতায়াত করতে, ওঠানামা করতে পারবে। ফলে এইটা কিন্তু একটা উন্নয়নের উড়ান। আমাদের কলকাতা, এই কলকাতা ইমেজ আন্তর্জাতিক ক্ষেত্রে
কোন জায়গায় পৌঁছে যাবে? নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর এবার প্রকৃত অর্থেই আন্তর্জাতিক হবে এবং দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোচি প্রতিটা আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে এবার টেক্কা দেবে আমাদের কলকাতা বিমানবন্দর। অবশেষে জট কাটল, সময় লাগলো দীর্ঘ কয়েক দশক, কিন্তু পরিবর্তনের বাংলায় এও এক পরিবর্তন। রাজনৈতিক সদিচ্ছা, জনস্বার্থে, কলকাতার মানুষের স্বার্থে এবং কলকাতা বিমানবন্দরকে প্রকৃতপক্ষে আন্তর্জাতিক করে তুলতে এই বাঁকড়া মসজিদ সরিয়ে দেওয়া দরকার ছিল। এখন যে দ্বিতীয় রানওয়ে রয়েছে তা লম্বা হবে, তার ফলে বোয়িং 787 বা এয়ারবাস A330-র মতো বড় যাত্রীবাহী বিমান নামতে পারবে এই রানওয়ে দিয়ে। ফলত বলা যেতে পারে নতুন সরকার রাজনৈতিক সদিচ্ছা দেখিয়েছে, তার ফলে বেঙ্গালুরু, দিল্লি, কোচি, হায়দ্রাবাদের মতো আন্তর্জাতিক বিমানবন্দরের সমকক্ষ হবে আমাদের কলকাতা বিমানবন্দর। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। বিস্ফোরক অভিযোগ কার বিরুদ্ধে? মানস ভূঁইয়ার বিরুদ্ধে, যিনি একসময় প্রদেশ কংগ্রেস সভাপতি, দীর্ঘদিনের কংগ্রেস নেতা, তারপরে তৃণমূল কংগ্রেস, প্রাক্তন সেচ মন্ত্রী। তার বিরুদ্ধে অভিযোগ কৃষি জমির পর জমি দখল করে নাকি মাছের ভেড়ি। শতাধিক কৃষক তারা অভিযোগ করছেন, বিস্ফোরক অভিযোগ করছেন। তারা পালাবদলের পরে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন। কি বলছেন, কি অভিযোগ করছেন দেখুন। আমাদের 19 সাল থেকে তদানীন্তন মমতা সরকারের তৃণমূলপন্থীরা আমাদের জমিকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পর আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। সেখানে আমরা প্রথমে বিডিও, বিএলআরও, ওসি, এসপি, ডিএম সাহেবের এবং এডিএম এর কাছে অভিযোগ করি। কিছু কার্যকরী নেওয়ার জন্য আমরা মহামান্য উচ্চ আদালতে যাই। সেই নির্দেশকে কার্যকরী না করাইবার জন্য মানস ভূঁইয়ার প্রচেষ্টায় তাদেরকে প্রভাবিত করে ভুল তথ্য পরিবেশন করে আমাদের জমিকে অধিকৃত করে রাখছে। এই জন্য আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী আমরা দ্বারস্থ হয়েছি, যাতে আমরা কৃষকগণ জমি ফেরত পাই। আমাদের জমিন 21 সাল থেকে তৃণমূল সরকারের রাজত্ব যখন ছিল তখন জোর করে আমাদের জমি দখল করে নিয়েছে। আমরা প্রশাসনের কাছে অনেকবার দ্বারস্থ হয়েছি, কিন্তু কোনো সুরাহা পাইনি। তৃণমূলের নেতা মানস ভূঁইয়ার নেতৃত্বে ওদেরকে চাপিয়ে দিয়েছে, আমাদের কোনো কাজকর্ম করতে দেয়নি, আমাদের চাষিদেরকে মারধর করেছে এবং মিথ্যা মামলা দিয়েছে, জেল খাটিয়েছে। আমরা চাষিরা নিরুপায় হয়ে পড়েছি, আমরা খেতে পাচ্ছি না। তাই জন্য আমরা এসেছি মুখ্যমন্ত্রীর কাছে, বাড়িতে এসেছি যাতে সুরাহা হয়। সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে। সুজিত, এ তো সবংয়ের শাহজাহান হয়ে উঠেছিলেন এই মানস ভূঁইয়া। তেমনটাই বলছেন তার প্রতিবেশী, পরিজন, কিংবা বলা যায় সবং বিধানসভা এলাকার এইসব মানুষজন, যারা আজকে কিন্তু সবং থেকে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুরে এসেছেন। কোথায় এসেছেন? কাঁথি শহরে, কাঁথির শান্তিকুঞ্জের কাছে অপেক্ষা করছেন। মুখ্যমন্ত্রীকে শুধু বলা নয়, লিখিত অভিযোগ জানানো নয়, সামনে পেয়ে তারা বিস্তর অভিযোগ জানাবেন। কি অভিযোগ? মারাত্মক অভিযোগ। যে অভিযোগের কথা তুমি বললে, দেখাচ্ছি এতক্ষণ, সেখানে জলা জমিকে দখল করে ভেড়ি বানানো, এবং সেখানে অভিযোগের তীর মানস ভূঁইয়ার বিরুদ্ধে, যিনি মন্ত্রী ছিলেন কদিন আগে। তাকে ফোন করেছিলাম গোটা বিষয়টি নিয়ে সাক্ষাৎকার দেওয়ার জন্য। তিনি বললেন সাক্ষাৎকার এখনই দেব না, কারণ বিষয়টি আরো বুঝতে হবে, বিষয়টি নিয়ে আইন আদালত হচ্ছে, তাই এখনই কিছু বলবো না। কিন্তু কি বুঝতে হবে, কারণ দখল জমি ফেরতের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই হাইকোর্টের নির্দেশকেও মানেননি তিনি। জমি ফেরত চাইলে জুটতো হুমকি, মিথ্যে মামলায় ফাঁসানো। সুজিত, গুরুতর অভিযোগ, এবং গুরুতর যে অভিযোগ তা গুরুতর অভিযোগ করছেন। এরকম তারা যে সরব হয়েছেন আজকে পালাবদল হওয়ার ফলে, তারা বলছেন আমরা মুখ খুলতে পারছি, কারণ শাসন ক্ষমতায় তার দল ছিল, তাই তিনি পুলিশকে ব্যবহার করেছেন। গুরুতর অভিযোগ করছেন তারা, একেবারে রীতিমতো শান্তিকুঞ্জের নিচে দাঁড়িয়ে রয়েছেন। তারা যেসব কথা বলছেন, যেসব ছবি আমরা দেখতে পাচ্ছি, সেসব দেখে কিন্তু একটু রীতিমতো চিন্তায় পড়তে হয়, কারণ শাসন
যখন মুখ্যমন্ত্রী বলছেন যে আইনের শাসন চলবে, সেখানে শাসকের আইন যে চলতো সবংয়ের মতো জায়গায়, সবং বললে মানস এবং ভূঁইয়া তাও ছিল, সেখানে তাকে মানস ভূঁইয়ার বিরুদ্ধে এরকম বিস্ফোরক অভিযোগ, এবং সেটা হাইকোর্টে যে ছিল সেটা তো কেউ জানতোই না, গোটা পশ্চিমবঙ্গের মানুষ। যদিও মানস ভূঁইয়া বলছেন যে তিনি সব দিক খতিয়ে দেখে তারপরে তিনি মন্তব্য করবেন, এখনই তিনি মন্তব্য করবেন না। দেখা যাক এরপরে কি পদক্ষেপ করা হয়। একের পর এক পুরসভায় ভাঙন, একের পর এক পুরসভায় ভাঙন। এবার ভদ্রেশ্বরে ভাঙন। চেয়ারম্যান সহ 8 জন কাউন্সিলর পদত্যাগ করলেন। চেয়ারম্যান সহ 8 জন কাউন্সিলর পদত্যাগ করলেন। প্রত্যেকটা ওয়ার্ড তৃণমূলের দখলে। পালা বদলের পর ভদ্রেশ্বর পুরসভাতেও ডামাডোল। সরাসরি চলে যাব কি খবর রয়েছে, সোমনাথের সঙ্গে কথা বলবো। সোমনাথ, মোট আসন কত? সব ওয়ার্ডই বলা হচ্ছে তৃণমূলের 8 জন চেয়ারম্যান সহ পদত্যাগ করা, মানে কি বোর্ডটা পুরো ভেঙে গেল। আর তারপরে তো চিন্তায় এলাকাবাসী, তোমরা। হ্যাঁ দেখো অয়নদা, যে এই যে ভদ্রেশ্বর পৌরসভায় 22টি ওয়ার্ড রয়েছে, 22টি ওয়ার্ডের মধ্যে 8 জন পৌর প্রধান সহ 8 জন কাউন্সিলর আজ পদত্যাগ করলেন। কেন? তাদের নৈতিক হার তোমাকে প্রথমেই দেখাবো। দেখো এই যে পৌরসভার যে পৌর প্রধানের যে ঘর ছিল, পৌর প্রধানের যে ঘর, সেখানে এখানে নাম প্লেটে নাম লেখা ছিল। সেখানে নাম প্লেটে এখানে রয়েছে সাদা একটা কাগজ লাগিয়ে দেওয়া হয়েছে। তোমাকে দরজা দেখাবো। দরজা, এই যে দরজা, পৌর প্রধানের যে ঘরের দরজা, এই দরজার মধ্যে তালা লাগানো রয়েছে। যে পৌর প্রধানের যে যারা কাজ করতে আসবে, পৌর প্রধানের কাছে যারা কাজ করতে আসবে তারা আর কাজ করতে আসতে পারবে না। তিনি নৈতিক দায় নিয়ে তিনি যে পরাজয় হয়েছে, এই চন্দননগর বিধানসভা যে পরাজয় হয়েছে, যে মন্ত্রী ইন্দ্রনীল সেন ছিলেন এই বিধানসভার তিনি বিধায়ক ছিলেন, সেই পরাজয়ের পরেই দেখা গেছিল চন্দননগর যে কর্পোরেশনের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল তিনি পদত্যাগ করেছিলেন। এবং এরপর দেখা গেল যে ভদ্রেশ্বর যে পৌরসভায় প্রলয় চক্রবর্তী ইনিও ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ ছিলেন, যেমন মুন্না আগরওয়াল ঘনিষ্ঠ ছিলেন তেমনই ইনিও ঘনিষ্ঠ ছিলেন। এই কারণ যে হারের কারণেই কি তিনি নৈতিক হারের কারণেই সেই যে হার, এই পৌরসভায় যে হার, এই যে পৌরসভায় হারের কারণেই যে পদত্যাগ করেছে। এবং এই যে 8 জন কাউন্সিলর টোটাল, উনি যে কাউন্সিলর পদে উনি পদত্যাগ করেছেন। এই যে বিভিন্ন জায়গায় যারা সাধারণ করবে জানা যাচ্ছে কিছু? হ্যাঁ দেখো, তারা যেহেতু যে পৌর প্রধান যেহেতু পদত্যাগ করেছে, তার মধ্যে সেই কারণে পৌর প্রধান পদত্যাগ করার জন্য তারাও পদত্যাগ করেছেন। যে 7 জন কাউন্সিলর সহ 8 জন যে পৌর প্রধান তারাও পদত্যাগ করেছে, যেহেতু পৌর প্রধান সরে যাচ্ছে। এই যে পৌর প্রধান সরে যায়, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন পৌরসভায় দুর্নীতি, বিভিন্ন অভিযোগ উঠে আসছে, সেই সব কারণে কি পদত্যাগ করছে? ঠিক না অন্য কারণে? আসলে দুর্নীতি, কাউন্সিলর মানেই দুর্নীতি, তোলাবাজ, কাটমানি, এই সমস্ত অভিযোগ উঠে আসছে। চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। তার দায় নিয়ে না, এড়ানোর জন্য, গ্রেফতারি এড়াতেই কি কাউন্সিলররা পদত্যাগ করছেন, এই প্রশ্ন উঠছে। তাদের মনের মধ্যে কি ইচ্ছা আমি জানি না, কিন্তু কারো যদি অন্তরাত্মা যদি জেগে ওঠে যে বহুদিন দুষ্ট লোকেদের সঙ্গে আছি, এবার রাজনৈতিক দায়িত্ব নিয়ে তারা যদি ছাড়তে চায়, স্বাগত। দের হলেও তাদের মনে শুভবুদ্ধি হয়েছে, এটা স্বাভাবিক। কারণ কি বহু মানুষ পরিষেবা পাচ্ছে না, আর এই পরিষেবা না পাওয়ার জন্য মানুষের মধ্যে তাদের প্রতি ক্ষোভ জেগে উঠছে। ওই জন্য যত তাড়াতাড়ি পরিষেবা মানুষ পায়, সরকারিভাবে তার ব্যবস্থা হওয়া উচিত, সহযোগিতার হাত বাড়ানো উচিত। তাদের অন্তরাত্মা জেগে উঠেছে, স্বাগত। আমার মনে হয়েছে কয়েকদিন ধরেই যে মানুষ যখন আমাদেরকে সমর্থন করেছিল তখন আমরা কাজ করেছি। এখন মানুষ যাদেরকে সমর্থন করেছে, যে দলকে, আমার মনে হয় মানুষ যেহেতু তাদেরকেই সমর্থন করেছে, তাদেরকে কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। তাই আমি নিজের জায়গা থেকে আমাদের কাজে স্যাটিসফাই হয়নি বলেই নিশ্চয়ই তো তার বিরুদ্ধে ইয়ে করেছে। আপনি বলছেন ভোটের হারের ফলে আপনারা দায় নিয়ে সরে যাচ্ছেন। দায় থাকতে পারে, মানুষের যেটা জনমত হয়েছে সেটাকেই মান্যতা দিয়েছি আমি, সেজন্যই সরে যাচ্ছেন। 4 মে পালা বদল, রেজাল্ট বেরোলো, বিজেপি ক্ষমতায় এলো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। আর তারপর থেকেই তৃণমূলে বেসুরোর হিড়িক।
সুখেন্দু শেখর রায় দীর্ঘদিনের রাজ্যসভার সাংসদ, তিনি প্রথম থেকেই অনেক দিন ধরেই বেসুরো। আর পালা বদলের পর তিনি বললেন, এরকম চললে তৃণমূল দলটাই থাকবে না। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ কি? কোনো ভবিষ্যৎ নেই। মানুষ যেভাবে 2011 সালে সিপিএমকে পরিত্যাগ করলো, তখন কেউ জানতো না তৃণমূল ভালো হবে না খারাপ হবে, কিন্তু মানুষের এটা ছিল সিপিএম যাক। এই যে রায় হলো এবার, মানুষ এটাই সিদ্ধান্ত নিয়েছে। 15 বছর তো দেখলাম, আর না, অনেক হয়েছে, এবার যাও। মানুষ একদম ক্ষুব্ধ বললে কম বলা হয়, অনাস্থা প্রকাশ করেছে বাংলার মানুষ। তো তৃণমূল দল আর থাকবে না। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। মনে আছে সুকুমার রায়ের কবিতাটা? মন্দ নয় পাত্র ভালো, পাত্র অসৎ, কিন্তু সাধারণ মানুষ তাকেও সহ্য করেছেন। এই দিলীপ মণ্ডল, রাজমহলে দিলীপ মণ্ডলের আর আলিশান দেখুন। এমন এক অন্ধকার সময় আসে যখন সৎ থাকার অর্থ রাস্তায় দাঁড়ানো, যখন বিশ্বাস মানেই পায়ের নিচে মাটি নেই। দশ দিকেই অন্ধকার, সময়ের অন্ধকার, শাসকের অন্ধকার, শোষণের অন্ধকার। এই অন্ধকারেই তৈরি হয়েছে একের পর এক দিলীপ মণ্ডল, তৃণমূলের এক একটা আনমোল রতন। দিলীপ মণ্ডল তৃণমূল জামানায় বিষ্ণুপুরের 4 বারের বিধায়ক, দুর্দণ্ড প্রতাপ। দক্ষিণা হাওয়ায় গাছের পাতাও নাকি দিলীপের কথায় নড়ত। পালাবদল হতেই এহেন দিলীপের বাড়িতে পুলিশের তল্লাশি, বাড়িতে ঢুকতেই চোখ ছানা বড়া। কি নেই, এ যেন অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ডের বাগান, রূপকথার মতো। বাগানে সুইমিং পুল, বাঘ, হরিণ, ময়ূরের রকমারি স্ট্যাচু, খাঁচায় দামি বিদেশি পাখি, গুহার মতো গা ছমছমে দরজা, সব মিলিয়ে রূপকথার রাজমহল। দিলীপ মণ্ডল বিষ্ণুপুরের বিধায়ক, এ তো সবারই জানা। কিছু অজানা কথাও তো আছে। তৃণমূল জমানায় যা চুপি সারে লোকের মুখে মুখে ঘুরত, আসলে ক্ষমতায় থাকলে যা হয় আর কি। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গড়ন অনেকটা ঠিক পেঁচার মতন। চুপিসারের কেচ্ছা এখন প্রকাশ্যে, অভিযোগের তালিকা মাসকাবারি ফর্দর থেকেও দীর্ঘ। ভয় দেখিয়ে জমির টাকা লুট, একচেটিয়া প্রমোটিং, খালের মাটি চুরি, টেন্ডার দুর্নীতি, ক্ষমতা যেতেই ঘৃণা উগরে দিচ্ছেন সবাই। যে পাপের সাম্রাজ্য তৈরি করেছে এই বিষ্ণুপুরে 25 বছরের বিধায়ক থেকে এবং 5 বছরের মন্ত্রী থেকে, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, মানুষকে ভোটে দাঁড়াতে না দেওয়া, ভোট লুট করা। এর পাশাপাশি আপনারা দেখেছেন ইলেকশনের পর বিগত দিনে যেভাবে পোস্টাল ভায়োলেন্স করে আমাদের কর্মীদের বাড়ি ছাড়া, বাড়ি লুট এবং বুলডোজার দিয়ে ঘর ভাঙা, কর্মীদের খুন করা, এইভাবে চালিয়ে গেছেন পাপের সাম্রাজ্য। যত রকম দুর্নীতি ছিল সবটাই উনি করেছেন। উনি মাটির তোলা থেকে, টাকা তোলা থেকে শুরু করে উনি কাটমানি পর্যন্ত একাধিক দুর্নীতিতে ওনার নাম জড়িয়ে আছে। দিলীপের অর্থ, দিলীপের দাপট, এই হুঙ্কারেই তা স্পষ্ট। ক্রিমিনাল এখানে জায়গা নেই, শুধরে যাক, নাহলে ওই পেটে পাতুল দেখ সব নারী মুড়ি বার করে দেবে। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেবো। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি। পার্টি অফিস যারা ভেঙেছে তাদের রেহাই নেই। আদায় করে যাতে নিতে না পারি, তাহলে আমার নাম দিলীপ মণ্ডল নয়। দিলীপী আইন, দিলীপী কানুন, গোটা বিষ্ণুপুরের হর্তাকর্তা বিধাতা, ক্ষমতার কুতুব মিনার। মাটি বেচেও নাকি 400 কোটির দুর্নীতি করেছেন তিনি। ঘটনাস্থল তার কেন্দ্র বিষ্ণুপুরেরই সারদা গার্ডেন। সারদার গার্ডেনের মধ্যে কয়েকশো কোটি টাকার মাটি, 50 বিঘা জমি, 50 ফুট গর্ত করে উনি মাটি তুলে বিক্রি করে দিয়েছেন। ওনার দুর্নীতির পাহাড়
আজকে উনি না হলে 5,000 কোটি টাকার মালিক হতে পারেন না। পাপের সাম্রাজ্য, বেআইনি সম্পত্তি তৈরি করা এবং বিভিন্নভাবে আজকে প্রজেক্ট প্রমোটিং এর মাধ্যম দিয়ে মানুষের জমি জোর করে হরণ করা, জোর করে জমি থেকে মাটি কেটে নেওয়া, পুরো সিন্ডিকেট বানিয়ে আর কি যে রাত চলছিল। দিলীপ মণ্ডল বিধায়ক, ছেলেও কম যায় না, একেবারে বাপকা বেটা। অস্ত্রসহ পুলিশের জালে ছেলে অভিক ও তার সাকরেদ। বাড়িতে পুলিশে অভিযানের পর থেকেই বেপাত্তা ছিলেন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। খোঁজ মিলল পুরীতে, শ্রীধাম থেকে একেবারে শ্রীঘরে। অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। এই দিলীপ মণ্ডল নোটোরিয়াস ক্রিমিনাল, মানে কুখ্যাত অপরাধী, এরকমটাই রাজ্যের আইনজীবী দাবি করেছেন আদালতে। সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। অমিত, এই দিলীপ মণ্ডল তৃণমূল জামানায় 4 বারের বিধায়ক, সিপিআইএম এর বিধায়ক ছিলেন, সিপিআইএম থেকে তৃণমূলে এসেছেন। কি এমন কাজ করেছেন যে তার জন্য নোটোরিয়াস ক্রিমিনাল? কি কি অভিযোগ তার বিরুদ্ধে? 2014 সাল থেকে 2026 সালে বর্তমান সময় পর্যন্ত দিলীপ মণ্ডলের বিরুদ্ধে বিষ্ণুপুর থানাতেই 11টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে 11টি মামলা রুজু করা হয়। সমস্ত মামলার নথি আজকে আদালতে পেশ করা হয়, ফোন অ্যারেস্ট করা হয়, এমনকি ধর্ষণের চেষ্টা, খুনের চেষ্টা, বিরোধী পক্ষের কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা, এই ধরনের সমস্ত অভিযোগ কিন্তু এই দিলীপ মণ্ডলের বিরুদ্ধে রয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, 2026-এর একটি ধর্ষণের মামলা, সেই মামলাতে দিলীপ মণ্ডলকে পুলিশ কাস্টাডির নির্দেশ দিয়েছে আলিপুর মুখ্য বিচার বিভাগীয় আদালত। 7 জুন পর্যন্ত 2026 সালের রেপের মামলা বা ধর্ষণের মামলাতে দিলীপ মণ্ডলকে পুলিশ কাস্টাডি বা পুলিশ হেফাজতের নির্দেশ দিচ্ছে। অন্য বাকি যে 10টি মামলা রয়েছে, সেই 10টি মামলাতে তাকে জুডিশিয়াল কাস্টাডি বা জেল হেফাজতের নির্দেশ দিচ্ছে। তোমাকে জানিয়ে রাখবো, 2026 সালে যেমন একটি ধর্ষণের মামলার অভিযোগ রয়েছে দিলীপ মণ্ডলের বিরুদ্ধে, একইভাবে 2014 সালের একজন মহিলার বাড়িতে হামলা চালানো, মহিলার বাড়িতে অগ্নিসংযোগ ঘটানো এবং মহিলাকে দিলীপ মণ্ডলের উপস্থিতিতে, মানে এত কিছু করেও পার পেয়ে গিয়েছিলেন দিলীপ মণ্ডল এত বছরে, এবং তারপরে ওই রকম বাগান বাড়ি, তার সঙ্গে বাড়ি। দিলীপ মণ্ডল, ভাবা যায়? ডিফ্যাক্টর অ্যাডভোকেট ছিলেন, মানে যিনি কমপ্লেন করেছেন তার লয়ার ছিলেন, স্টেটের লয়ার ছিলেন, আমরাও ছিলাম। আমরা কোর্টকে বিস্তারিতভাবে বলেছি, কোর্ট সবটা শুনে 7 তারিখ অব্দি পুলিশ কাস্টাডি গ্রান্ট করে। এটা কোন কেসে পুলিশ কাস্টাডি? যেটা পিসির একটাই আমাদের ছিল, হ্যাঁ পিসির একটা যেটা ছিল সেই কেসটা। হ্যাঁ হ্যাঁ, যে কেসকে অ্যারেস্ট করা, এই একটা মামলাতেই ছিলাম আমরা একটা মামলাতেই ছিলাম। আর বাকি যারা যেগুলো আছে 7 তারিখ অব্দি দেওয়া হয়েছে, 7 জুন অব্দি পুলিশ কাস্টাডি গ্রান্ট করে। ওটা কি রেপের মামলা? হ্যাঁ।